প্রথম এন্ট্রির মধ্যে অতটাও ঝড় তুলে না যতটা ঝড় সেকেন্ড এন্ট্রির মধ্যে হয়ে থাকে। এটি আসলে পুষ্পা 2 মুভির একটি ডায়লগ। এমনটাই এই পুরো মুভিটি। পুষ্পা এর আগে বলেছিল সে ফ্লাওয়ার নয় বরং সে ফায়ার, কিন্তু সে এখন ওয়াইল্ড ফায়ারে পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি এই পুষ্পা 2 মুভির মধ্যে এন্টারটেনমেন্টের কোন রকম কমতি নেই। চলুন বন্ধুরা এবার পুষ্পা 2 মুভির পুরো কাহিনীকে জানা যাক। পুষ্পা 2 মুভিটি শুরু হয় জাপান থেকে, যেখানে শিপের সাহায্যে কয়েকটি অজানা কন্টেনার জাপানে চলে আসে। এই সমস্ত কন্টেনারের মধ্যে আসলে লাল চন্দন পুরোপুরি ভাবেই ভর্তি ছিল। এমনকি এই জায়গার মধ্যে পুষ্পা এই সমস্ত চন্দন কাঠের সাথেই উপস্থিত ছিল। যখন জাপানিরা পুষ্পাকে দেখে নেয় তখন তাকে উল্টোই বেঁধে দেয়, কিন্তু পুষ্পা কোনোভাবে নিজের হাতকে ছাড়িয়ে নেয় এবং সে ওই সমস্ত জাপানিদের সাথে লড়াই করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি তারা নিজেদের কাছে লাল চন্দনের কাঠকে তো রেখে নেয়, কিন্তু তারা অনেকদিন ধরেই পেমেন্ট করছিল না। এই জন্যই পুষ্পা এই জায়গার মধ্যেই এসে গিয়েছিল। এখানেই পুষ্পা তাদের সাথে খুবই একটি ভয়ঙ্কর লড়াই করতে থাকে, কিন্তু সবশেষে ওই লড়াইয়ের মধ্যে পুষ্পার গুলি লেগে যায় এবং সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। কিন্তু তখনই আমরা জানতে পারি যে এটি আসলে একটি স্বপ্ন ছিল এবং আমরা জানতে পারি পুষ্পা আসলে সিন্ডিকেটের লিডারে পরিবর্তন হয়ে গিয়েছে। সেই আসলে সবাইকেই বলতো লাল চন্দনকে কোন জায়গার মধ্যে পাঠানো উচিত এবং ওই সমস্ত চন্দন কাঠের আসলে টাকা কতটা ফিক্সড হওয়া উচিত। পুষ্পা আসলে সবকিছুতে রাজি করছিল, কিন্তু তার অনেকগুলো শত্রুও ছিল, যার মধ্যে প্রথম শত্রু হলো ভবর সিং শেখাবত, যে আসলে আইপিএস অফিসার ছিল। পুষ্পার পার্ট 1 মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম পুষ্পা শেখাবতকে পুরোপুরি ভাবে ন্যাংটো করে দিয়েছিল। এই অপমানের বদলাকে কমপ্লিট করার জন্য শেখাবত সবকিছুকেই করতে পারে, এই জন্যই সে একটি প্ল্যানকেও বানিয়ে নেয়। যখন পুষ্পার লোকেরা লাল চন্দনের কাঠকে কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে যাবে তখনই ভবর সিং শেখাবত ওই সমস্ত লোকদের সাথেই মিশে যায় এবং যখন সে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় তখন সে প্ল্যানকে বানিয়ে নিয়ে পুষ্পা সমস্ত লোকদেরকেই অ্যারেস্ট করে নেয়। কারণ লাল চন্দনের স্মাগলিং এর মধ্যে পুষ্পা সবসময় বেঁচে যেত, কারণ পুলিশের কাছে কোন রকমই প্রমাণ থাকতো না। শেখাবত ওই সমস্ত লোকদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। সে এই জায়গার মধ্যে 230 জন পুষ্পার লোককে জেলের মধ্যে বন্দি করে দেয়। এরপরেই এন্ট্রি হয় পুষ্পার, যে পুলিশ স্টেশনের মধ্যে পৌঁছে যায়, কিন্তু ওখানে শেখাবত উপস্থিত ছিল না, কিন্তু কিছু ইন্সপেক্টর উপস্থিত ছিল। এখানে পুষ্পা নিজের সমস্ত লোকদেরকে নিয়ে আসার জন্য আসেনি, সে আসলে এই জায়গার মধ্যে শুধুমাত্র সিনুকেই আনতে এসেছিল, কারণ সিনুর আজকেই বিয়ে। পুষ্পা যখন সিনুকে এই জায়গা থেকে নিয়ে যেতে থাকে তখনই সে দেখতে পায় সিনুর গায়ের পর অনেকগুলোই চোটের আঘাত রয়েছে। এরপরে পুষ্পা নিজের সমস্ত লোকদেরকেই দেখতে থাকে, যার ফলে পুষ্পার মাথা খারাপ হয়ে যায়, কারণ পুষ্পার সমস্ত লোকদেরকেই শেখাবত খুবই খারাপ ভাবেই জঙ্গলের মধ্যে মেরেছিল, এই জন্যই তারা খুবই বেশি ইনজার্ড ছিল। এটিকে দেখার পর পুষ্পা পুলিশ ইন্সপেক্টরকে বলতে থাকে এদের উপর শেখাবত স্যার হাত উঠিয়েছে, অর্থাৎ তোমরা সবাই পুষ্পার উপর হাত উঠিয়েছ, এই জন্যই সে এখান থেকে সবাইকে নিয়ে চলে যাচ্ছে। এটিকে দেখার পর ইন্সপেক্টর এবং পুলিশ অফিসাররা বলতে থাকে আপনি যদি এদের সবাইকে নিয়ে চলে যান তাহলে আমাদের সবারই জব চলে যাবে। এটিকে শোনার পর পুষ্পা বলতে থাকে আজ থেকে তোমাদের রিটায়ারমেন্ট পর্যন্ত তোমরা যত টাকা পেতে চলেছিলে জব থেকে সেই টাকাকে আসলে সেই দিয়ে দিবে, অর্থাৎ আজকেই তোমাদের রিটায়ারমেন্ট হচ্ছে। এরপরে শেখাবত যখন ওই জায়গার মধ্যে পৌঁছে যায় তখন ওখানে কেউই আর ছিল না। সে বুঝতে পেরে যায় পুলিশদেরকে আসলে পুষ্পা কিনে নিয়েছে। এইভাবে পুষ্পা ইল্লিগেল কাজ তো করে থাকে, কিন্তু সে তার লোকেদের খুবই খেয়াল রাখে, এমনকি সে নিজের ওয়াইফ শিবল্লীকেও খুবই ভালোবাসে। এর পরের দিন যখন আমরা দেখতে পাই শিবল্লী যখন পুজোর জন্য মন্দিরে যাচ্ছিল এবং ভগবানের জন্য যখন কয়েকটি গয়না এবং মুকুটকে নিয়ে যাচ্ছিল তখনই ওই জায়গার মধ্যে পুষ্পার সৎ ভাইও উপস্থিত ছিল। সে এখানে শিবল্লীকে বলতে থাকে তোমরা পুজো তো করিয়ে নিতে পারবে, কিন্তু তোমাদের কি আসলে নিজেদের গোত্র রয়েছে? মুরলি সবসময় তাদেরকে নিচু দেখাতে থাকে, কিন্তু মুরলির মেয়ে কাবেরী তাদেরকে পছন্দ করে, সে আসলে তাদের সাথে সম্পর্ককে রাখতে চায়। কাবেরী শিবল্লীকে কাকি বলতে থাকে, কিন্তু মুরলি কাবেরীকে মানা করতে থাকে সে যাতে তাদের সাথে কথা না বলে। পুষ্পা শিবল্লীর সমস্ত কথাগুলোকেই শুনে থাকে। এর পরের দিন পুষ্পা সিএম এর সাথে দেখা করতে চলেছিল, এই জন্যই শিবল্লী পুষ্পাকে বলতে থাকে তুমি যখন ওখানেই যাচ্ছ তাহলে তুমি সিএম এর সাথে একটি ছবিকেও তুলে নিয়ে আসো, যাতে আমরা ওই ছবিকে ফ্রেম করিয়ে হলের মধ্যে রাখতে পারি। পুষ্পা এই জায়গার মধ্যে নিজের ওয়াইফকে এই কাজটির কথা দিয়ে দিয়েছিল, কিন্তু সে যখন ওই জায়গার মধ্যে পৌঁছে যায় তখন ওখানে কিছু অন্য ঘটনাই ঘটে যায়। পুষ্পা সিন্ডিকেটের তরফ থেকে সিএম কে ফান্ডিং দিলেও কিন্তু সিএম পুষ্পার সাথে কোন রকম ফটোকে ক্লিক করেনি। তার হিসাবে জুতো সবসময় পায়ের নিচেই থাকা উচিত, জুতোকে
কখনোই হাতের মধ্যে পড়া উচিত নয়। এর উপরে সে শিবল্লির সম্বন্ধেও কিছু কথা বলে দেয়। এগুলোকে শোনার পর পুষ্পার খুবই খারাপ লাগতে শুরু হয়। বাইরে এসে যাওয়ার পর পুষ্পা সিদ্ধাপ্পাকে বলতে থাকে, আপনি যদি আসলে সিএম হতেন তাহলে আপনিও কি আসলে আমার সাথে ফটোকে ক্লিক করতেন না? তখনই সিদ্ধাপ্পা বলতে থাকে, আমি যাই হয়ে যাক না কেন, আমি তোর সাথে সবসময় ফটোকে ক্লিক করব, কারণ তুই হলি আমার ভাই। এটিকে শোনার পর পুষ্পা বলতে থাকে, সিএম হওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। পুষ্পা সিদ্ধাপ্পাকে বলতে থাকে, সিএম হওয়ার জন্য কত টাকা লাগবে? তখনই সিদ্ধাপ্পা বলতে থাকে, প্রায় 100 কোটি টাকা। তখনই পুষ্পা তাকে বলতে থাকে, আমি তোমাকে 500 কোটি টাকা দেব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। এরপরে সিদ্ধাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করার জন্য চলে যায়, কারণ পুষ্পাই সিদ্ধাপ্পাকে বলেছিল সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করার জন্য। সেন্ট্রাল মিনিস্টারে আসলে একটি ভাই রয়েছে এবং সিদ্ধাপ্পা পুষ্পার কথার জন্যই সিএম এর কথাকে বলার জন্য সেন্ট্রাল মিনিস্টারের কাছে পৌঁছে গিয়েছিল। এর সাথে পুষ্পা তাদের জন্য একটি সোফাকেও পাঠিয়েছিল, যার মধ্যে 25 কোটি টাকা ছিল। সিদ্ধাপ্পা যখন এই সমস্ত ঘটনাগুলোকে দেখতে পায় তখন সে পুষ্পাকে বলতে থাকে, এগুলো ঠিক নয়, এমন ভাবে টাকাকে ছড়িয়ে দেওয়া কখনোই ঠিক নয়, কারণ তাদেরকে টাকাকে বাঁচাতে হবে। এই সমস্ত টাকাগুলোকে আসলে এমনিই পাওয়া যায় না। কিন্তু পুষ্পার কাছে কিছু প্ল্যান ছিল যেগুলোকে সে সিদ্ধাপ্পাকে বলতে থাকে। সে বলতে থাকে, পুষ্পা এখন ন্যাশনাল নয় বরং সে এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে গিয়েছে। সে আগে লালচন্দনের ডিল শুধুমাত্র মুরগানের সাথেই করত, যার ফলে সে 1 টনের পরিবর্তে মাত্র 1.5 কোটি টাকাই পেত। কিন্তু সে এই ডিলকে যদি বিদেশের মধ্যে নিয়ে চলে যায় তাহলে সে এর পরিবর্তে 2.5 কোটি টাকা পেতে পারে। এর ফলে পুষ্পা সময়কে খরচ না করে বিদেশে পৌঁছে যায়, যেখানে সে খুবই বড় একটি বিজনেসম্যানের সাথে দেখা করে। সেখানে সে লালচন্দনের কাঠের ডিলকে করতে থাকে। পুষ্পা এই জায়গার মধ্যে তাদেরকে 2000 কুইন্টাল চন্দনের কাঠকে দিতে চলেছিল। এর পরিবর্তে সে 5000 কোটি টাকা পেত। পুষ্পা যদি 5000 কোটি টাকাকে কামাতে চায় তাহলে তাকে 2000 কোটি টাকার লাল চন্দনকে জোগাড় করতে হবে। পুষ্পা নিজের সিন্ডিকেটের সমস্ত লোকগুলোকে অ্যাক্টিভেট করিয়ে দেয়। সে সবাইকে বলে দেয় যে সে যেন সমস্ত জায়গা থেকে লাল চন্দনের কাঠকে পেয়ে যায়। সিন্ডিকেটের প্রত্যেকটি লোকই লাল চন্দনের কাঠকে জোগাড় করতে শুরু করে। তারা এই সমস্ত কাঠগুলোকেই পুষ্পাকে দিতে চলেছিল। তখনই ওই জায়গার মধ্যে এন্ট্রি হয়ে যায় মঙ্গল সিনু এবং তার ওয়াইফের। তারা খুব তাড়াতাড়ি জানতে পেরে যায় পুষ্পা আসলে 2000 কোটি টাকার লাল চন্দনের কাঠকে বিদেশে পাঠাতে চলেছে। তারা এই কথাকেই শেখাবতকে বলে দেয় যাতে শেখাবত তাদেরকে ধরতে পারে। এমনকি তারা দুজনে শেখাবতকে আরো বলতে থাকে সে যেন সিন্ডিকেটের প্রত্যেকটি মেম্বারকে খুবই মারে এবং খুবই ভয় পায়, যাতে সিন্ডিকেটের মেম্বারগুলো ভয়ে এই সমস্ত কাজগুলোকে করতে না পারে। মঙ্গল সিনহা আসলে নিজেই সিন্ডিকেটের প্রেসিডেন্ট হতে চায়। ভবর সিং যখন এই কথাকে জানতে পেরে যায় তখন সে পুরো চেকপোস্টের মধ্যে পুলিশকে লাগিয়ে দেয়। তখনই চেকপোস্টের সামনে লাল চন্দনের একটি গাড়ি চলে আসে। এরপরে শেখাবত লাল চন্দনের ওই কাঠের গাড়ির মধ্যেই আগুনকে লাগিয়ে দেয়। সিন্ডিকেটের মেম্বারগুলো যখন ওই জায়গার মধ্যে পৌঁছে যায় তখনই ভবর সিং তাদেরকেও মেরে দেয়। কিন্তু মঙ্গল সিনু চাইতো সে যেন তাদেরকে শুধুমাত্র ভয়ই দেখায়। তখনই ভবর সিং বলতে থাকে তার ভয় পাওয়ানোর দিকটা কিছুটা আলাদা, কারণ তাকে মারার জন্যই সিন্ডিকেটের বাকি সমস্ত মেম্বারগুলো এই সমস্ত স্মাগলিং করাকে বন্ধ করে দিবে। যে সিন্ডিকেটের মেম্বার আসলে মারা গিয়েছিল তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওখানে সবাই এসেছিল শুধুমাত্র পুষ্পাকে ছেড়ে। তখনই মঙ্গল সিনু সিদ্ধাপ্পাকে বলতে থাকে ভবর সিং এবং পুষ্পার মধ্যে যদি বন্ধুত্ব না হয় তাহলে সে এমন ভাবেই সবাইকে মারতে থাকবে। এই জন্যই পুষ্পাকে এই পোস্ট থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু সিদ্ধাপ্পা এটিকে হতে দিতে পারত না। এই জন্যই সিদ্ধাপ্পা ভবর সিং এর কাছে পৌঁছে যায়। সে তাকে কিছু ঘুষ খাওয়ানোর চেষ্টা করতে থাকে। সে তাকে প্রায় 10 কোটি টাকা দিচ্ছিল, কিন্তু ভবর সিং কোন রকম কথাকেই মানেনি। সে বলতে থাকে ওই দিন রাতে পুষ্পা তাকে ন্যাংটো ভাবে দৌড় করিয়েছিল, এই জন্যই সে তাকে যে কোনো পরিস্থিতির মধ্যেই ছাড়বে না। তখনই সিদ্ধাপ্পা বলতে থাকে পুষ্পা যদি সরি বলে দেয় এবং সে যদি সবার কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয় তাহলে তখন কি তুমি তাকে ক্ষমা করে দিবে? এরপরে ভবর সিং ওই কথাকে ওকে বলে দেয়। সে বলতে থাকে পার্টির বন্দোবস্ত করো যাতে পুষ্পা সবার সামনে তার কাছে ক্ষমা চায়। পার্টির দিন সবাই ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। সবাই আসলে দেখতে চেয়েছিল পুষ্পা আসলে ভবর সিং এর সামনে ক্ষমাকে কি চাইবে নাকি চাইবে না, কারণ পুষ্পা এখনো পর্যন্ত কারো কাছেই ঝুঁকেনি। কিন্তু সে কি এখানে ঝুঁকতে চলেছিল? তখনই শিবল্লি এবং কাঠবেল্লির কথার জন্য সিন্ডিকেটের ভালোর জন্য তারা পুষ্পাকে ক্ষমা চাওয়ার জন্য বলে দেয়। পুষ্পা এই সময়ের মধ্যে খুবই বেশি মদকে খেয়ে নিয়ে নেশার মধ্যে ছিল, এই জন্যই সে সবার সামনে ভবর সিং এর কাছে ক্ষমা চেয়ে নেয়। এর ফলে ভবর সিং খুবই খুশি হয়ে যায়। এমনকি সে
এই কথাকে রেকর্ডিংও করে নিয়েছিল। এই কথাকে সে বারবার শুনতে থাকে। কিন্তু পুষ্পা যখন ঘর ফেরত যাচ্ছিল তখন সে অদ্ভুত ফিল করতে থাকে। পার্টির মধ্যে সবাই আসলে খুবই অবাক ছিল, কারণ পুষ্পা কেমন ভাবে তাকে সরি বলল। পুষ্পা এখানে এতটাই খারাপ ফিল করছিল যে সে নিজের মুখকেই আয়নার মধ্যে দেখতে পাচ্ছিল না। সে এখানে এতটাই রেগে যায় যে যার ফলে সে সবাইকেই রাস্তার মধ্যেই নামিয়ে দেয়। এরপরে সে কারকে ঘুরিয়ে নিয়ে ওই পার্টির মধ্যেই পৌঁছে যায়। ভবর সিং যখন ওই পার্টি থেকে চলে যাচ্ছিল তখনই পুষ্পা ভবর সিং এর গাড়ির উপর ধাক্কা মেরে দেয়। এর ফলে ভবর সিং সুইমিং পুলের উপর পড়ে যায়। এরপরে পুষ্পা ওই সুইমিং পুলের মধ্যেই সুসু করে দেয়। ভবর সিং আসলে বুঝতে পারছিল না এগুলো আসলে কি চলছে। পুষ্পা এখানে ভবর সিং কে বলতে থাকে পুষ্পা আসলে একটি ব্র্যান্ড এবং সে কারো কাছে কখনো ঝুঁকে না। সে তাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে থাকে আমি 2000 কোটি টাকার লাল চন্দনের কাঠকে দেশ থেকে বাইরে এক্সপোর্ট করেই থাকবে। সে যদি এই কাজটিকে করতে না পারে, এমনকি ভবর সিং এর হাতে যদি লাল চন্দন কাঠের একটি মাত্র টুকরো হাতে লেগে যায়, তাহলে সে সবাইকে বলে দেয় এরপর থেকে সে দিন মজুরের কাজ করবে। এই সমস্ত কথাগুলোকে শোনার পর ভবর সিংও রেগে যায়। সে পুষ্পার চ্যালেঞ্জকে একসেপ্ট করে নেয় এবং যে সমস্ত চেকপোস্ট দিয়ে লাল চন্দনের কাঠগুলো যাতায়াত করত সেই সমস্ত চেকপোস্ট গুলোকে ভবর সিং পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়। তখনই ভবর সিং দেখতে পায় ওখানে যে ব্রিজটি রয়েছে তার মধ্যে একটি খুবই বড় নদী চলে গিয়েছে। সেই নদীটি আসলে পুরোপুরি ভাবে শুকনো, কারণ তখন গরমের দিন ছিল। ভবর সিং বুঝতে পেরে যায় পুষ্পা হয়তো এই রাস্তা দিয়ে নিজের সমস্ত গাড়িগুলোকে পার করাবে। তার সন্দেহ পুরোপুরি ভাবেই ঠিক ছিল, কারণ পুষ্পার ট্রাকগুলো নদীর রাস্তা দিয়েই বাইরে যাচ্ছিল। পুলিশেরা ওই সমস্ত ট্রাকগুলোকে ধরার খুবই চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ওই সমস্ত ট্রাকগুলোকে ধরতে পারেনি। সবশেষে ভবর সিং ওই সমস্ত ট্রাকগুলোর সামনে এসে যায়। সে আসলে খুবই বড় একটি শটগানকে নিয়ে ওই ট্রাকগুলোর উপর শটগান ফায়ার করতে শুরু করে। এরপরে কাটলেট পুষ্পাকে কল করে এই সমস্ত ঘটনার বিষয়ে বলে দেয়। পুষ্পা তাদের সবাইকেই ওই জায়গা থেকে লাভ দেওয়ার জন্য বলে দেয়। পুষ্পা এখানে বলতে থাকে এখানে যেন তার কোন রকম ট্রাক ড্রাইভার মারা না যায়, এই জন্যই সে তাদেরকে নেমে যাওয়ার জন্য বলে দেয়। এরপরে কাটলেট সমস্ত ট্রাকের ড্রাইভারকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ভবর সিং তাদের উপর ফায়ারিং করছিল। সে আসলে ওই ট্রাকের মধ্যে থাকা সমস্ত লাল চন্দনের কাঠকেই ধরে নেয়। এই দৃশ্যকে দেখার পর ভবর সিং, মঙ্গল সিনু এবং তার ওয়াইফ খুবই খুশি হয়ে যায়। তারা এখানে খুবই এনজয় করতে শুরু করে। তারা মিডিয়ার সামনে সমস্ত কথাকেই বলে দিয়েছিল এই সমস্ত লাল চন্দনের কাঠগুলো আসলে পুষ্পার, কিন্তু কিছু সময় পরেই তারা জানতে পারে ওই সমস্ত লাল চন্দনের কাঠগুলো আসলে নর্মাল কাঠ। এখানে আসলে ভবর সিং বোকা হয়ে গিয়েছিল। পুষ্পা এই সময় ভবর সিং এর সামনে একটি ফুল পাঠিয়ে দেয়। তখনই ভবর সিং বলতে থাকে আমি একাই ফুল হয়নি, বরং মঙ্গল সিনু এবং তার ওয়াইফও বোকা হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা তিনজনেই বোকা হয়ে গিয়েছি। তখন এখানে পুষ্পা বলতে থাকে পুষ্পা নামকে শুনে ফুল ভাবছো কি? আমি ফুল নয়, বরং আমি হলাম ওয়াইল্ড ফায়ার। এরপরে পুষ্পা বলতে থাকে সে খুব তাড়াতাড়ি সমস্ত লাল চন্দনের কাঠগুলোকে বর্ডার পার করাবে, তুমি যদি আটকাতে পারো তাহলে থামিয়ে দেখাও। এরপরে পুষ্পা, শিবল্লী এবং তার পুরো ফ্যামিলি কালী মায়ের একটি ফেস্টিভ্যালের মধ্যে পৌঁছে যায়, যেখানে হঠাৎ করে শিবল্লীর মাথা ঘুরে যায়। এখানেই জানা যায় শিবল্লী আসলে প্রেগনেন্ট রয়েছে। এরপরে পুষ্পা কালীমাতার বস্ত্রকে পরে নেয়। সে এখানে কালীমাতার তাণ্ডব করতে থাকে। শিবল্লী এখানে পুষ্পাকে বলতে থাকে তুমি এখানে কি করছো? এরপরে পুষ্পা বলতে থাকে আমার একটি ইচ্ছা রয়েছে, আমি কালীমাতার কাছ থেকে একটি মেয়েকে চাই, কারণ যদি আমার ছেলে হয় তাকেও একটি সারনেম দিতে হবে, কিন্তু যদি একটি মেয়ে হয় তাহলে সে অন্য জায়গায় গিয়ে সে নিজের সম্মান এবং সারনেমকেও পেয়ে যাবে। তখনই আমরা ওই জায়গার মধ্যে দেখতে পাই কয়েকটি গুন্ডা পুষ্পার ভাইজির সাথে খারাপ ব্যবহার করছিল। তারা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এই দৃশ্যকেই দেখার পর পুষ্পা খুবই রেগে যায় এবং সে তাদের সাথে লড়াই করতেও শুরু করে। এই সমস্ত অ্যাকশনের দৃশ্যগুলো খুবই ইউনিক এবং মজাদার ছিল, কারণ এই সমস্ত অ্যাকশন সিনগুলো ইমোশনে ভর্তি ছিল। তখনই ওখানে মুরলি এসে যায় এবং সে পুষ্পাকে বলতে থাকে তুমি এই সমস্ত কাজগুলোকে করার পরেও তুমি নিজের বাবার নামকে পাবে না। তুমি কি ভাবছো তুমি আমাদের সাথে এসে যাবে? এগুলো আসলে কখনোই হবে না। তুমি সব সময় অনাথ ছিলে এবং সব সময় অনাথ থাকবে। তোমার সাথে আসলে কেউই
কখনোই থাকবে না। শিবল্লি যখন এই সমস্ত কথাগুলোকে শুনতে পেয়ে যায় তখনই সে মুরলির উপর খুবই চেল্লাতে শুরু করে। এর উপরে যারা কাবেরীর সাথে খারাপ ব্যবহার করছিল মুরলি তাদের অর্ধমুন্ডন করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই মঙ্গল সিনু এবং তার ওয়াইফ এর সাথে ভবর সিং শেখাওয়াত সিএম এর কাছে পৌঁছে গিয়েছে। তারা এখানে বলতে থাকে লাল চন্দনের কার্ড যদি এই বর্ডার থেকে বাইরে চলে যায় তাহলে তুমিও নিজের সিএম এর গদিকে আর পাবে না, কারণ ওখান থেকে 2000 থেকে 3000 কোটি টাকার ফান্ডিং আসতে চলেছে। এই সমস্ত ফান্ডিং এর জন্যই আপনি সিএম এর পদকে আর পাবেন না। সিএম তাদেরকে আদেশ দিয়ে দেয় যে ওই লাল চন্দনের কার্ড যেন বর্ডারকে পার করতে না পারে। এই সমস্ত লাল চন্দনের কার্ডগুলো আসলে রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা যেতে চলেছিল, কারণ রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার। ভবর সিং শেখাবত ওই জায়গার মধ্যে পৌঁছে তো যায়, কিন্তু তারা লাল চন্দনের কার্ডকে ধরতে পারেনি, কারণ এই সমস্ত লাল চন্দনের কার্ডগুলো শিপের নিচে ছিল। এর ফলে ভবর সিং শেখাবত তাদের পিছুও করতে থাকে, কিন্তু এরপরেও সে ওই সমস্ত লাল চন্দনের কার্ডগুলোকে ধরতে পারে। লাল চন্দনের কার্ড ডেলিভার হয়ে যাওয়ার পর পুষ্পা খুবই বেশি পরিমাণের টাকাকে পেয়ে যায়। সমস্ত টাকাকে দেখার পর পুষ্পা খুশি হয়ে যায়। এই সমস্ত টাকাগুলোকে এমএলএ এর জন্য সমস্ত সোফায় দেওয়া হতে থাকে এবং সমস্ত সোফাগুলোকেই এমএলএ এর কাছে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ সমস্ত এমএলএ গুলোকেই পুষ্পা কিনে নিয়েছিল। এখানে শেখাবতের খুবই খারাপ অবস্থা ছিল, কারণ এখন তার হাতের মধ্যে কিছুই ছিল না। সে এখানে জেনেও গিয়েছিল তার ট্রান্সফার হতে চলেছে, কারণ এখন তাদের কাছে কোন রকম সরকারের সাপোর্টও থাকবে না, কারণ এখন সরকারও পুষ্পার হয়ে যাবে। এই জন্যই শেখাবতের কাছে যে সমস্ত নকল চন্দনের কাঠগুলো ছিল সে ওই সমস্ত কাঠের মধ্যেই আগুন লাগিয়ে দেয়। যেহেতু সে ওখানে খুবই মদ খেয়েছিল এই জন্য সে ওই জায়গার মধ্যেই থেমে রয়ে যায়। এখানে খুবই বড় একটি ট্রাক ব্লাস্ট হয়ে যায়, যার জন্য এখানে ভবর সিং শেখাবত মারা যায়, কিন্তু তার ডেড বডিকে দেখানো হয়নি, এমনকি মুভির মধ্যে বলা হয়নি সে আসলে মারা গিয়েছে বলে। কিছুদিন পরে আমরা দেখতে পাই সিএম পরিবর্তন হয়ে গিয়েছে। সিএম এখন সিদ্ধাপ্পা হয়ে গিয়েছে শুধুমাত্র পুষ্পার জন্য, কারণ সে সমস্ত এমএলএ কেই কিনে নিয়েছিল। যেমনটা পুষ্পা প্রমিস করেছিল 24শে জুলাই সিএম তার ঘরের মধ্যে নিজেই আসবে এবং সে তার সাথে খাবারকেও খাবে এবং সে তার সাথে ফটোকেও ক্লিক করবে। আজ ছিল 24শে জুলাই। এখানে সিদ্ধাপ্পা পুষ্পার ঘরে এসে যায় এবং সে পুষ্পার সাথে ফটোকেও ক্লিক করে নেয়। সিদ্ধাপ্পা এখানে শিবল্লিকে বলতে থাকে তোমার ওই ফটো ক্লিকের জন্যই আমি সিএম হতে পেরেছি। পুষ্পা আসলে আজকের দিনকে এই জন্যই সিলেক্ট করেছিল কারণ আজ শিবল্লির বার্থডে ছিল, এই জন্যই এখানে একটি ছোট সেলিব্রেশন হতে থাকে। এই সময়ের মধ্যে সিদ্ধাপ্পা সিএম এর পরিবর্তন হওয়ার পরেও কিন্তু পুরো রাজ্যের উপর পুষ্পাই রাজ করছিল। সবাই থেকে খুবই বেশি প্রমাণে মানতে এবং পূজা করতে শুরু করে। এর কিছুদিন পরেই পুষ্পার ভাবি অর্থাৎ মুরলির ওয়াইফ পুষ্পার ঘরে পৌঁছে যায়। সে বলতে থাকে কাবেরীকে আসলে কয়েকটি গুন্ডা কিডন্যাপ করে নিয়েছে, এর পরিবর্তে আসলে তারা 2 কোটি টাকাকে চাইছে। তারা যদি ওই 2 কোটি টাকাকে না দেয় তাহলে তারা কাবেরীকে মেরে দিবে। এই কথাকে শোনার পর পুষ্পা নিউজ চ্যানেলের কাছে চলে যায়। ওখানে লাইভ এসে ওই সমস্ত গুন্ডাদেরকে বলতে থাকে আমার ভাইজি কাবেরীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি এক এক করে সবাইকেই মেরে দিব। সে বলতে থাকে ওই সমস্ত গুন্ডাদের কাছে মাত্র 1 ঘন্টায় রয়েছে, 1 ঘন্টার মধ্যে যদি তারা কাবেরীকে ফিরিয়ে দেয় তাহলে সে তাদেরকেই ছেড়ে দিবে। এই কথাকে সিদ্ধাপ্পা এবং সেন্ট্রাল মিনিস্টারও জানতো, কিন্তু তারা এখানে জানতে পারে যে সমস্ত লোকগুলো আসলে কাবেরীকে কিডন্যাপ করেছিল বরং তারা আসলে সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে ছিল, অর্থাৎ ওই সমস্ত গুন্ডাদের মধ্যে একজন ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাইপো। এখানে সেন্ট্রাল মিনিস্টার সিদ্ধাপ্পার সাহায্যে পুষ্পাকে কল করে। তারা বলতে থাকে ওই সমস্ত গুন্ডাগুলোর মধ্যে একজন হলো সেন্ট্রাল মিনিস্টারের ভাইপো, এই জন্যই পুষ্পা যাতে তাদের সাথে কিছুই না করে। তারা বলে দেয় তারা খুব তাড়াতাড়ি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তারা কাবেরীকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিবে, এমনকি তারা যদি কাবেরীর সাথে কিছু করেও নেয় এরপরেও পুষ্পাকে কিছু না করার জন্য বলা হয়। তখনই পুষ্পা বলতে থাকে আমার কাছে সেন্ট্রাল মিনিস্টার কিছুই নয়, আমি তারা আসলে কোন রকম পরোয়া করি না, এমনকি আমি সিদ্ধাপ্পা সিএম কেও পরোয়া করি না। সেন্ট্রাল মিনিস্টারের ভাইপো আসলে পুষ্পার কাছ থেকে 10 কোটি টাকা চাইছিল, এমনকি তারা পুষ্পাকে নিজেদের আড্ডার মধ্যেই ডাকছিল। এখানেই পুষ্পা তাদের কথাকে মেনে নিয়ে নিজের হেলিকপ্টারের সাহায্যে ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। এখানে সে পৌঁছে গিয়ে সবার উপরে শটগান দিয়ে ফায়ার করতে শুরু করে। এরপরে মিনিস্টারের ভাইপো পুষ্পাকে বলতে থাকে তোর ভাইজির উপরেও গান পয়েন্ট রয়েছে, এই জন্যই তোকে এখানে শান্ত থাকতে হবে। এরপরে পুষ্পা তাদেরকে গান দিয়ে দেয়, যার ফলে তারা পুষ্পাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। ওই সমস্ত গুন্ডাগুলো জানতো পুষ্পার হাত বাঁধার পরেও সে তাদের সবাই
সবাইকেই মেরে দিতে পারত। এই জন্যই তারা সবাই পুষ্পার হাতকেও বেঁধে দেয়। এরপরেই তারা পুষ্পার পাকেও বেঁধে দেয়। ধীরে ধীরে ওই সমস্ত গুন্ডাগুলো ধীরে ধীরে কাবেরীর সম্মানকে নিয়েও খেলা করতে শুরু করে। এরপরে পুষ্পা খুবই বেশি রেগে যায়, যার ফলে সে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে লাফিয়ে লাফিয়ে নিজের মুখের সাহায্যেই ওই সমস্ত গুন্ডাদেরকে মারতে থাকে। এখানে আসলে অ্যাকশন সিন গুলো খুবই বেশি পরিমাণে মজাদার এবং খুবই বেশি পরিমাণে সুন্দর ছিল, এবং পুষ্পা 2 মুভির এই ফাইট সিকোয়েন্সটি আসলে সব থেকে ব্লকবাস্টার ছিল। কিছু পরে ওই জায়গার মধ্যে মিনিস্টারের ভাইও চলে আসে। এখানে পুষ্পা মিনিস্টারের ভাইপোর সাথে তার ভাইকেও মেরে দেয়। মিনিস্টার যখন এই ঘটনাকে জানতে পারে তখন সে পুরোপুরি ভাবে পাগল হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই পুষ্পা যখন নিজের ঘরের মধ্যে ছিল তখন তার ঘরের মধ্যে মুরলি এসে যায়। মুরলি এখানে নিজের ভুলকে বুঝতে পেরে যায়। এই জন্য সে পুষ্পার কাছ থেকে এবং পুরো ফ্যামিলির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য এই জায়গার মধ্যে এসে যায়। মুরলি এখানে পুষ্পাকে বলতে থাকে, আমি খুব ভালোভাবে জানতে পেরে গিয়েছি তোমরাই আসলে আমার ফ্যামিলি। আমি আসলে এখানে কাবেরীর বিয়ের কার্ডকে দিতে এসেছি, কারণ তার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। এখানে কাবেরী বলেছিল পুষ্পা যদি তার বিয়ের মধ্যে না আসে তাহলে সে কখনোই বিয়ে করবে না। এখানে সিরিয়াসলি পুষ্পাকে বলতে থাকে কাবেরীর বিয়ের কার্ডের মধ্যে তাদের মায়ের নাম, এমনকি পুষ্পার নাম সমেত তার বাবারও নাম রয়েছে। এখানেই পুষ্পা খুবই বেশি পরিমাণে ইমোশন হয়ে যায়। এখানেই পুষ্পার সামনে অনেকগুলো লোক চলে আসে, কারণ পুষ্পা এর আগে কখনোই এমন খারাপ ভাবে কাঁদেনি। এরপরে পুষ্পাও তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে সে তার ফ্যামিলিকে নিয়ে কাবেরীর বিয়েতে চলে যায়। এখানেই সবাই একে অপরকে ক্ষমা করে আগে যেতে শুরু করে। অন্যদিকে মিনিস্টারের ঘরের মধ্যে শোকের ছায়া চলছিল, কারণ মিনিস্টারের ভাই এবং ভাইপো দুজনেই মারা গিয়েছে। এখানেই আসলে একটি লোক আসে যার হাতের মধ্যে একটি পার্সেল ছিল। যখনই সে ওই পার্সেলকে মিনিস্টারের কাছে নিয়ে চলে আসে তখনই পাহাড়ের মধ্যে থাকা একটি লোক ওই পার্সেলের মধ্যে থাকা বোমের দ্বারা ব্লাস্ট করিয়ে দেয়। এর সাথে এখানে পুষ্পা 2 মুভির কাহিনী শেষ হয়ে যায়। ওই লোকটি আসলে কে ছিল সেটিকে বলা হয়নি, কিন্তু পুষ্পা 3 মুভিকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, যার নাম হলো পুষ্পা দ্য র্যাম্পেজ। বন্ধুরা, এই মুভিটির মধ্যে খুবই বেশি পরিমাণে অ্যাকশন সিন রয়েছে, কিন্তু এগুলোকে আপনার লজিক দিয়ে ভাবা উচিত নয়, কারণ পুষ্পা 2 মুভিকে পুরোপুরিভাবেই এন্টারটেনমেন্টের জন্যই বানানো হয়েছে। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা এতটা পর্যন্তই।